ইনি তো যোগীরাজ, যে তাকে খুঁজতে গেলে পাওয়া যায় না, সব জায়গায় আছেন। এটা কার কথা বলছি? এটা চঞ্চল মনের কথা বলছি। কিন্তু স্থির মনে তাকে সম্পূর্ণ অনুভব করা যায়, অনুভূতিতে আনা যায়, এবং তার সমস্ত কিছু তোমার কাছে খুলে যায়। যোগীরাজের শ্যালক পুত্র প্রফেসর তারকনাথ সান্যাল তাহারই নিকট ক্রিয়াযোগের দীক্ষিত হইয়া সাধনায় উন্নত অবস্থা লাভ করিয়াছিলেন। তিনি একদিন যোগীরাজকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার গুরুদেব মহাযোগী বাবাজি মহারাজকে একবার আনান, আমরা তাহাকে দেখিতে ইচ্ছা করি। উত্তরে যোগীরাজ বলিয়াছিলেন, বাবাজিকে জিজ্ঞাসা করিয়া বলিব। বয়সটা কিন্তু এমন ছিল, বাবাজিকে জিজ্ঞাসা করে বলবো, এরকম ছিল না কিন্তু বয়সটা এরকম ছিল, বাবাজিকে জিজ্ঞাসা করিয়া বলিব। পছন্দ করতেন না যোগীরাজ, তার গুরুদেবকে অহেতুকি ডেকে নিয়ে আসে, এগুলো পছন্দ করেন না, করতেনই না। তাই উত্তরে যোগীরাজ বলিয়াছিলেন, বাবাজিকে জিজ্ঞাসা করিয়া বলিব। কয়েকদিন পর তিনি তারকনাথ বাবুকে জানাইয়াছিলেন, বাবাজির আসিবার ইচ্ছা নাই। এইসব প্রমাণ হইতে পরিষ্কার বোঝা যায় যে বাবাজি মহারাজ স্থূল শরীরে কখনোই যোগীরাজের নিকট আসেন নাই, কারণ তার 26খানা গোপন দিনলিপিতে কোথাও তার উল্লেখ নেই। তিনি 1 পয়সা 2 পয়সার এটা কিনেছেন ওটা কিনেছেন, সমস্ত লেখা আছে। কোন ভক্তের চিঠির অ্যান্সার তিনি কি করিয়াছেন, সমস্তটাই ডায়েরিতে গোপন দিনলিপিতে লেখা আছে। তাহলে বুদ্ধিমান যারা, তারা নিশ্চয়ই এটা মানবেন যে বাবাজির সাথে স্থূল শরীরে যদি কখনো দেখা হতো, তাহলে যোগীরাজ একবার না একবার তার গোপন ডায়েরিতে অবশ্যই লিখতেন। আর এটাও পাশাপাশি বলে রাখি, যোগীরাজ থাকাকালীন তার গোপন দিনলিপিতে হাত দেবে তার ফ্যামিলির কেউ, এমন সাহস কারুর ছিল না। এইসব প্রমাণ হইতে পরিষ্কার বোঝা যায় যে বাবাজি মহারাজ স্থূল শরীরে কখনোই যোগীরাজের নিকট আসেন নাই। বাবাজি তাহার দলের কোনো কোনো সাধু সন্ন্যাসীকে মাঝে মাঝে যোগীরাজের নিকট পাঠাইতেন দীক্ষার টাকা লইবার জন্য।